স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বিজেপি যা ঘোষণা করেছে, বিজেপি আজকে সংকল্পপত্রে যা ঘোষণা করেছে তার 50% যদি বিজেপি পূরণ করতে পারে, বাংলা মিলিয়ে নেবেন, বাংলা 2029 সালে 1 নম্বর রাজ্য হবে। কিন্তু শুধুমাত্র যে ঘোষণা, শুধুমাত্র যে মহিলাদের জন্য 1,500 টাকাটা 3,000 টাকা, এগুলো তো সব আপনারা জানেন। বড় খবর কি যার জন্য চিরবির 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 করবে? বড় খবর কি যেটা মিনমিনে মিডিয়া দেখাবে না? বড় খবর কি যেটার জন্য তৃণমূল কংগ্রেসের আবার ঠক 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 করে কাঁপতে শুরু করবে তৃণমূল কংগ্রেস? ব্রেকিং নিউজ, ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় ক্ষমতা এলেই 6 মাসের মধ্যে চালু করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি 2024 সালে তা লাগু হয়েছিল উত্তরাখণ্ডে। ইউসিসি চালু হবে বাংলায় যদি সরকারে আসে বিজেপি। এক দেশ এক আইন, আলাদা কোনো আইন নেই। আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা বিয়ের আইন, আলাদা আলাদা বিচ্ছেদের আইন। অপরাধ করলে এক ধরনের আইন কিছু লোকের জন্য, আর আরেক ধরনের আইন অন্যদের জন্য। এটা তো হতে পারে না। কি বলেছেন অমিত শাহ, একবার শুনবো। भारतीय जनता पार्टी शासित कई राज्यों ने कॉमन सिविल कोड, यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। একবার ঝলক যদি দেখেনি ইউসিসি, এই ইউসিসিটা কি? অনেকে আছেন আমাদের দেশে বা আমাদের রাজ্যে যারা বিভিন্ন সময় বলেন আমাদের পার্সোনাল ল চাই, এবং তার জন্য পার্সোনাল ল বোর্ডও আছে। আবার তারা অন্যান্য ক্ষেত্রে পার্সোনাল ল চাইলেও খুন করলে মধ্যপ্রাচ্যে যে আইন, সেই আইন মোতাবেক তারা সাজা চান না। ভারত সরকার এক দেশ এক আইনের কথা বলছে, আলাদা আলাদা আইন কেন থাকবে? এক ঝলক দেখেনি ইউসিসিটা কি, ইউনিফর্ম সিভিল কোড কি। দেশবাসীর জন্য এক এবং অভিন্ন আইন ব্যবস্থা। আলাদা আলাদা আইন একই দেশে থাকবে না। বিবাহ এবং বিবাহ বিচ্ছেদে একটাই আইন থাকবে এই দেশে। আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন নয়। উত্তরাধিকার দত্তকের ক্ষেত্রেও একই আইন থাকবে এই দেশে। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদেও উল্লেখ রয়েছে, এবং এটা নিয়েই গোটা দেশ উত্তাল হতে পারে। কারণ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। অমিত শাহের বড় ঘোষণা। বিধি তৈরির চেষ্টা করবে ভারত রাষ্ট্র। ইউসিসি তো ছেড়েই দিলাম, ইউসিসির জন্য অনেকের চিরবির চিরবির করবে। আজকে আমি একের পর এক শুধু খবরগুলো দিয়ে যাব। এই ইউসিসির পাশাপাশি যারা কথায় কথায় বলেন বিজেপি নাকি ভাতা বন্ধ করে দেবে, যারা কথায় কথায় বলেন মহিলাদের জন্য, মায়েদের জন্য বিজেপি কিছু করে না, তাদেরকে আমি এই কাগজটা দেখিয়ে বলতে চাই, এই যে আজকে যে কাগজটা আমার হাতে রয়েছে, সেই কাগজটা দেখিয়ে বলতে চাই, গর্ভবতী মহিলাদের জন্য, অনগ্রসর গর্ভবতী মহিলাদের জন্য এককালীন 21,000 টাকাও ঘোষণা করেছে বিজেপি, এবং সরকারে এলে সেটা প্রকল্পে রূপান্তরিত হবে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। গর্ভবতী মহিলাদের জন্য, যাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গর্ভবতী মহিলা, পুষ্টির অভাবে কত সংখ্যালঘু মহিলা, প্রেগনেন্ট মহিলা, তারা অসুস্থ হয়ে পড়েন, মারা যান।
সমস্ত সংখ্যাগুরু সংখ্যালঘু নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক নির্বিশেষে সমস্ত পিছিয়ে পড়া গর্ভবতী মহিলাদের জন্য এককালীন 21,000 টাকা সহায়তা এবং পুষ্টি কিট দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি। সরকারে এলে এই প্রতিশ্রুতি পূরণ করা হবে। কি বলেছেন অমিত শাহ, শুনবো। गर्भवती महिलाओं को 21,000 की आर्थिक सहायता और 6 पोषण किट उसकी गर्भावस्था के कालखंड में हम देंगे। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমার ধারণা বাংলার মায়েরা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকায় আটকে রেখে দিয়েছিলেন বাংলার মায়েদেরকে। 1,500 টাকার জন্য বাংলার মা বোনেদের সম্মান শেখ শাহজাহানরা কিনে নেওয়ার চেষ্টা করতেন। শুধু তাই নয়, বিজেপি এলে মহিলাদের জন্য আর কি কি করবে তার আরেকটা বড় উদাহরণ বাসে, সরকারি বাসে বিজেপি এলে বাংলার সমস্ত সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, কোনো ভাড়া লাগবে না। সরকারি বাসে মহিলারা উঠলে ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলিম মহিলা হোক বা হিন্দু মহিলা হোক বা পার্সি মহিলা হোক, বয়স 18 হোক বা 80, কোনো টিকিট লাগবে না। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, বিজেপি সরকারে এলে বাংলার সমস্ত বাসে মহিলাদের জন্য ফ্রি যাত্রা, বিনামূল্যে যাত্রা, মহিলাদের বাসের ভাড়া লাগবে না। কোনো মহিলা যারা বাসে ট্রাভেল করছেন তাদের কোনো বাসের ভাড়া লাগবে না। কোনো কার্ড দেখানোর দরকার নেই, তৃণমূল কংগ্রেস করি মেম্বারশিপ কার্ডের দরকার নেই, লক্ষ্মী ভাণ্ডারের কার্ডের দরকার নেই। আপনি যদি মহিলা হন, বাংলার যে কোনো বাসে উঠলে কোনো ভাড়া লাগবে না মায়েদের বোনেদের। বাংলার মা বোনেদের জন্য বড় প্রতিশ্রুতি বিজেপির। বাংলার যে কোনো সরকারি বাসে উঠলে ভাড়া লাগবে না এবং পরবর্তীকালে সম্ভবত এটা বেসরকারি বাসেও এই যে সুবিধা, সেই সুবিধা বৃহত্তরভাবে করানো হবে। কি বলেছেন অমিত শাহ, একবার শুনবো। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। আমি বাংলার মানুষকে একটা জিনিস শুধু জানতে চাই, বিজেপি এলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। প্রধানমন্ত্রী নিজে এসে বললেন মাছ মাংস খাওয়া বন্ধ হওয়া তো দূরে থাক, মাছ মাংস ব্যবসা করে দ্বিগুণ টাকা কামাতে পারবে বাংলার ছেলেমেয়েরা। এই বাংলায় মাছের এবং মাছের ব্যবসার জন্য প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং সারা দেশে যেভাবে মৎস্য শিল্পর উন্নয়ন ঘটিয়েছেন ব্যাপক, আপনি কেন 1,500 টাকায় পড়ে আছেন বলুন তো? 3,000 টাকা করে দিয়েছে, এটা আপনি জানেন। বিজেপি ঘোষণা করে দিয়েছে জুন মাস থেকে 3,000 টাকা হবে, কিন্তু আর কি কি ঘোষণা হয়েছে? সবচেয়ে ভালো যিনি বলতে পারেন এই মুহূর্তে রাজ্য বিজেপির প্রধান, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রিপাবলিক বাংলায় সরাসরি যুক্ত হচ্ছেন। আমি সরাসরি শ্রমিক ভট্টাচার্যের কাছে যাব। শ্রমিকবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় আসার জন্য। আমি মোটামুটি যা দেখছি, মহিলাদের বাসের ভাড়া ফ্রি, মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ সমস্ত চাকরিতে, এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে শিল্প হোক সাহিত্য হোক সমস্ত ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এই সংকল্পপত্র বানানো হয়েছে। একটু যদি ক্রাক্সটা বলেন শ্রমিকদা। দেখুন, আমাদের এই সংকল্পপত্র তৈরি করবার জন্য আমরা ভিন্ন ভিন্ন উপায় গ্রহণ করেছিলাম। আমরা 10,000 মানুষের কাছে সরাসরি চিঠি লিখে তাদের থেকে সাজেশন চেয়েছিলাম এবং একই সঙ্গে সারা রাজ্য জুড়ে আমাদের 1,000-এর বেশি ড্রপ বক্স ছিল, আমাদের হোয়াটসঅ্যাপ ছিল, আমাদের মেল আইডি ছিল। তার থেকে আমরা বিভিন্নভাবে এগুলোকে সংগ্রহ করেছি এবং অনেক গুণী মানুষজন এর মধ্যে ছিলেন। চেয়ারম্যান ছিলেন আমাদের তাপস রায়, এছাড়াও বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, পদ্মভূষণ আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত, তাদের মতো অনেক সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সাংবাদিক
বহুজনের কমিটি ছিল, তারা এটাকে এক জায়গায় কম্পাইল করে আজকে আমাদের এই সংকল্পপত্র নিয়ে আসা হয়েছে। এটা সর্বব্যাপী এবং সর্বস্পর্শী। সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তের সমাজের সর্বস্তরের মানুষের চাহিদা কি, এবং পশ্চিমবঙ্গের যে ইন্ডাস্ট্রিয়াল একটা স্ট্যাগনেন্সি এসে গেছে, তার থেকে কি করে বেরিয়ে আসা যায়। কার্যত এই মুহূর্তে আমাদের রাজ্য তো একটা পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে। এখানে মেধা পরিযায়ী, ছাত্র পরিযায়ী, পুঁজি পরিযায়ী, শ্রমিক পরিযায়ী, কার্যত গোটা পশ্চিমবঙ্গটা একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। অথচ অন্যদিকে দেখতে গেলে আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের শিক্ষা আছে, আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড় আছে, ট্যুরিজম থেকে শুরু করে যে কোনো উৎপাদন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করবার শক্তি আছে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে মহারাষ্ট্রের সঙ্গে একদিন আমরা শিল্পে প্রতিযোগিতা করতাম, আজকে সেই মহারাষ্ট্রে এফডিওয়াই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। কার্যত পশ্চিমবঙ্গটা আর কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এটা এস্টাবলিশ হয়ে গেছে। সিঙ্গুর এবং নন্দীগ্রামের পর সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যে বার্তাটা চলে গেছে, আজকে সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের লক্ষ্য একদিকে যেমন যারা সমাজের পিছিয়ে পড়া মানুষজন আছেন, প্রান্তিক মানুষজন আছেন, অসহায় কৃষকরা আছেন, তাদের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য ব্যবস্থাটা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া, সেই একই সঙ্গে পাশাপাশি তাদের অর্থ সাহায্যের পাশাপাশি সরকারের রোজগার বাড়ানো। কারণ বড় শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই, কর্মসংস্থানের নতুন কোনো সুযোগ বৃদ্ধি করবার বড় কোনো জায়গা নেই। সারা পৃথিবী জুড়েই আজকের অর্গানাইজ সেক্টরে চাকরি কিন্তু সেই অর্থে কমছে, সরকারি চাকরি আমি বলছি, কিন্তু একই সঙ্গে অনেক নতুন নতুন এভিনিউ খুলে যাচ্ছে। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদমই প্রায় তলানিতে এসে ঠেকেছে। এই মুহূর্তে আমি প্রায় 3 বছর আগের যদি পরিসংখ্যান দিই, বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা আজকে বাংলা। আজকে 16 লক্ষের বেশি ছেলে আমরাই কভার করি শিক্ষিত ছেলেমেয়ে। তো এই পরিস্থিতি দাঁড়িয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে দিল্লি এবং দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে যদি আমরা নয়ডা এবং গুড়গাঁওয়ের কিছুটা অংশ ধরে নিই, সামান্য কিছুটা অংশ দিল্লিকে কেন্দ্র করে, তাহলে দুর্গাপুজোর সংখ্যা 1556 আমাদের কাছে ফিগার অনুযায়ী। কারণ আমরা এই দুর্গাপুজোর সময় একটা জনসম্পর্ক করেছিলাম। বহু পরিযায়ী মানুষজন আছেন যারা এই নির্বাচনে ভোট দিতে আসছেন, তারা বিভিন্নভাবে ট্রেনের ব্যবস্থা করেছেন, স্পেশাল ট্রেন আসছে। তারা এই নির্বাচনে একটা পরিবর্তন দেখতে চায়, একটা নতুন পশ্চিমবঙ্গকে তারা খুঁজতে চায়, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই আওয়াজ উঠেছে। এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যাতে এই সংকল্পপত্রের মধ্যে দিয়ে প্রথমে যে চার্জশিট আমরা নিয়ে এসেছিলাম, মানুষের যে ক্ষোভ, মানুষের যে আক্রোশ তৈরি হয়েছে সরকারটার উপরে, সেটাও যেমন আমরা নিয়ে এসেছি, এবং সেগুলোকে কি করে সমাধান করা যায় তার আঙ্গিকে আজকে আমাদের ভয় নয় ভরসা, এই ভরসাপত্র নিয়ে আসা হয়েছে। কারণ এই ফিয়ার সাইকোসিস থেকে এই রাজ্যটাকে বার করে আনতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের ভোট সংস্কৃতি যেটা আছে, সেটাকে বদলাতে হবে। বিহার, উত্তরপ্রদেশ যদি এর থেকে বেরিয়ে আসতে পারে, আমরা আজকে সেই জায়গায় পৌঁছে গেলাম কি করে? এটা তো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় যে এক একটা নির্বাচন মানে রক্তপাত, ভাতৃহত্যা, গণধর্ষণ, লুট, জেসিপি দিয়ে বাড়ি ভেঙে দেওয়া, বিভিন্ন মানুষের মাথা কামিয়ে দেওয়া, তাদের থেকে জরিমানা নিয়ে তাদের বাড়িতে ঢোকানো। এর থেকে মুক্তি চাই। কারণ যেই মারা যাক, সে যে কোনো দলেরই মানুষ মারা যাক, আজকে কোনো বিজেপি কর্মীর মায়ের চোখের জলের সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর বোনের চোখের জলের কি খুব একটা পার্থক্য আছে? চোখের জলের হয় না কোনো রং। তো এইটাকে বন্ধ করতে হবে, এবং সেই লক্ষ্যেই একটাই পথ হচ্ছে আমাদের আর্থসামাজিক উত্তরণ এবং সামগ্রিকভাবে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি ইনক্লুসিভ গ্রোথ। সেটার জন্যই আমরা এই সংকল্পপত্রের মধ্যে চেষ্টা করেছি। এখানে যেরকম সংস্কৃতির কথা আছে, আমাদের শিক্ষার কথা আছে, একই সঙ্গে যারা পিছিয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথা, যারা চাকরিজীবী, যারা এই সরকারের দ্বারা প্রতারিত হয়েছেন,
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যারা ডিএ পাননি, সেই ঘোষণাও আমরা করেছি যে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ৪৫ দিনের মধ্যে সপ্তম বে কমিশনকে লাগু করবার জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু সমিতা, আমরা সেই জায়গাতে এই রাজ্য আমার তো একটা প্রশ্ন, অনেকেই বলছেন হ্যাঁ, রাজ্য লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, কারণ সমিতা ঠিক সেই জায়গাতে আমার একটাই প্রশ্ন, বিজেপিকে অনেক সময় বলা হয় মহিলা হ্যাঁ, বিরোধী, মেয়েদের জন্য বিজেপি কিছু করে না, তৃণমূল কংগ্রেসই করে। আজকে আমি মোটামুটি দেখছি যে যেভাবে ২১,০০০ টাকা গর্ভবতী মহিলাদের জন্য, ১,৫০০ টাকাটা ৩,০০০ টাকা করে দেওয়া, বিধবা ভাতা বাড়িয়ে দেওয়া, রাজ্যের সমস্ত চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণ। আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না, কোনো মানুষকে আমি ভোট ব্যাংক বলতে চাই না, কিন্তু মহিলা ভোট ব্যাংক একটা প্রচলিত শব্দ। আপনারা কি নির্দিষ্টভাবে টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি যেটা মহিলা, সেই ভোট ব্যাংক, সেটাকে সুইপ করার জন্য? দেখুন, পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা ছিল না, মুখ্যমন্ত্রীর দেওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল। এবং আপনার সংবাদ মাধ্যমে কভার করেছে কিভাবে বিরোধীদের ভোট লুট হয়েছে, কিভাবে বিজেপির জেতা জেলা পরিষদের সদস্যদের কাছ থেকে কার্যত সার্টিফিকেট ছিনিয়ে নেওয়া হয়েছে। দুপুর ১:৩০টার সময় যিনি ২৭০০ ভোটে জিতে গেছেন, সেই মহিলাকে, যার ২ বছরে শিশুকন্যা বাড়িতে আছে এই রানাঘাটে, তাকে বসিয়ে রেখে রাত্রি ১টার সময় পুনর্গণনার নামে ৩,০০০-এর বেশি ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। কার্যত মানবরূপী একজন অসুরকে দিয়ে রাজ্য নির্বাচন কমিশন যিনি আছেন, তাকে দেখবেন, তার দিকে তাকাবেন একবার, তিনি কিছুই দেখতে পান না। তো তিনি আমাদের যেভাবে তিনি বিডিওদের দিয়ে ভোট লুট করালেন, তারপরেও কিন্তু ১১,০০০-এর বেশি আসনে বিজেপি জয়লাভ করেছে। তো এরাও তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। মানুষের রাজনৈতিক বোধকে, রাজনৈতিক নিজস্ব সত্তাকে, যে সমাজটা ফিউডাল নয়, তো সেখানে সেই রাজ্যে একটা ভাতা দিয়ে কিনে নেওয়া যাবে, এটা তো সম্ভব নয়। তাই যে গ্রাম বাংলায় নতুন আওয়াজ উঠেছে, ভাতা নয় ভাত চাই, কর্মসংস্থানের সুযোগ চাই, মেধার মর্যাদা চাই। তো সেটা আমরা কোনোভাবেই পুরো সমাজকে ভোট ব্যাংক হিসেবে দেখি না। হিন্দু মুসলমানের নামে, নারী পুরুষের নামে, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের নামে, আদিবাসী বনবাসীর নামে সমাজকে ভেঙে টুকরো করে রাজনীতি করার কোনো লক্ষ্য বিজেপির কোনো দিন ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু হ্যাঁ, একটা কথা তো ঠিকই, জনকল্যাণকর রাষ্ট্রে মানুষের পাশে দাঁড়ানোই তো সরকারের কাজ। যার বাবার টাকা আছে সে তো ভালো স্কুলে পড়বে, যার টাকা আছে সে তো ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাতে পারবে, কিন্তু যার কিছু নেই তার পাশে দাঁড়ানোর জন্যই তো সরকার সেই দায়িত্বটা পালন করুন। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু করেছিলেন, আমরা তো বিরোধিতা করিনি, আমরা বলেছিলাম ভালো কথা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, মহিলাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু এটা বাড়ান, এতে কিছু হয় না। আপনি যুবকদের জন্য বলছেন যে যুবসাথী, একজন গ্র্যাজুয়েট বেরোবে, অনার্স নিয়ে পাশ করে বেরোবে, এমনি তো আবার কলেজে ভর্তি হতে গেলে, অনার্স পেতে গেলে সেখানেও টাকা দিতে হয়, খরচা টরচা করে বেরোনোর পরে সে কি পাবে? 40 বছর পর্যন্ত দৈনিক 50 টাকা, মানে মাসে ১,৫০০ টাকা। আসলে আমাদের একটা মাইন্ডসেট এখানে আছে, চাইনা মোদের বুলেট কার, মমতা দি আরেক পার। এই স্লোগান যদি কোনো রাজ্যে চলতে থাকে, এটা যদি কোনো মাইন্ডসেট হয়, এটা কোনো রাজনৈতিক দলের যদি দর্শন হয়, তাহলে সেখানে আজকের পৃথিবীতে কোনোদিন বিনিয়োগ সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর পাশে বিজিবিএসের মঞ্চে যারা দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না, তাদের একবার ব্যালেন্স শিটটা চেক করুন গত 9 বছরের, তারা কোন রাজ্যে বিনিয়োগ করেছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন সময় কুলো হাতে নাচতেও দেখছি, আদিবাসীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে। তিনি বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে অস্থির পদচারণা বিভিন্ন মঞ্চে আমরা দেখতে পাই, কিন্তু কোনোদিন দেখিনি কোনো বড় কারখানার দরজায় নারকোল ফাটিয়ে মুখ্যমন্ত্রী তালা করলেন। এই দৃশ্য কিন্তু 15 বছরে কেউ দেখতে পায়নি। সুতরাং এ রাজ্যে বিনিয়োগ চাই, আইনের শাসনের প্রতিষ্ঠা চাই, সাংবিধানিক পদগুলো এবং সাংবিধানিক সংস্থাগুলো সমর্যায়ে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এবং সবচেয়ে বড় যেটা কথা,
যে ইস্যুতে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই রাজ্যবাসী এগিয়ে এসেছেন এবং সেই রাজ্যবাসীর ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, তাদের ক্ষোভ, তাদের অভিমান, তাদের চাহিদা, এই সমস্তগুলোকে আমরা স্পর্শ করবার চেষ্টা করেছি এর মধ্যে। কিন্তু আরেকটা জিনিস আমি স্তম্ভিত হয়ে গেলাম, বিজেপি এবার এত ডিটেলে, মানে গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন সংলগ্ন এলাকাগুলোর সার্বিক উন্নয়ন হবে, এগুলো বিজেপির থেকে এক্সপেক্টেড, কিন্তু রাজ্যের নাট্য দলগুলিকে বার্ষিক 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা, শহর, মফস্বল এবং গ্রামের নাট্যচর্চা কেন্দ্র, রাজ্যের লোকশিল্প ও সংস্কৃতিকে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা, প্রতিটি জেলায় বৈশিষ্ট্যমণ্ডিত কৃষিপণ্য এবং শিল্পকে জিআই ট্যাগ, এক জেলা এক পণ্য সেন্টার তৈরি করা, মানে এই জিনিসগুলো, সিনেমা, কালচার, এই সমস্ত কিছু তো আমি জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় বা অরূপ বিশ্বাস বা কিছুটা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমেন। বিজেপি কি এবার সরাসরি আপনার বন্ধুস্থানীয় যারা নাট্য দলের বা সিনেমা জগতের, তাদেরকে আহ্বান জানাচ্ছে, দেখো বিজেপি কোনো জুজু নয়, চলে এসো বিজেপিতে, সব পাবে? প্রশ্নটা আহ্বান জানানোর নয়। যারা রাজনৈতিকভাবে আমার মতাদর্শের বিরোধী, যারা বিজেপিকে পছন্দ করে না, এমনকি অনেকে যারা বিজেপি ঘৃণা করেন, আমি তাদের নাটকও নিয়মিত দেখি বা দেখতাম। এখন একটু সময়ের অভাবে মাস ছয়েক নাটক দেখতে পারিনি। প্রশ্ন হলো, বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে আমরা এগুলোকে বাস্তবায়িত করেছি। আর বিশেষ করে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ, তিনি একসময় থিয়েটার করেছেন এবং থিয়েটারের তিনি দর্শক। তিনি থিয়েটার দেখার জন্য ট্রেনে চেপে, মানে ওই পৃথ্বী থিয়েটারে প্রায় নিয়মিত তার যাতায়াত ছিল এবং এই জগতে তার একটা স্বচ্ছন্দ বিচরণ আছে। এটা তার বক্তব্য এটাই ছিল যে, দেখো শ্রমিক, আমাদের দেশে 3টে স্টেজই অত্যন্ত স্ট্রং, একটা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট এবং পশ্চিমবঙ্গ। তো বাংলার যে স্টেজ ছিল তার যে গরিমা ছিল অতীতে, এখন কিছু সাপোর্টের অভাবে বা তাদের উৎসাহ প্রদানের অভাবে তারা অতটা শক্তিশালী অবস্থায় নেই যতটা মহারাষ্ট্র কিংবা গুজরাটে আছে। আর তারও একটা মানে এটা তারই বলতে পারেন একটা ড্রিম প্রজেক্ট বা ব্রেইন চাইল্ড, যাই হোক না কেন, যে পুনেতে যেরকম আমাদের ফিল্ম ইনস্টিটিউট আছে, সেরকম একটা থিয়েটার ইনস্টিটিউট সারা দেশে তৈরি করা প্রয়োজন। এই নিয়ে অনেকদিন আগেও তার সঙ্গে আমার আলোচনা হয়েছে। তা আমি তাকে বলেছিলাম যে আমরা এটা কি করা যায় না পশ্চিমবঙ্গে? বলে, কেন করা যাবে না, পশ্চিমবঙ্গে নিশ্চয়ই করা যাবে। তো এটা আমরা করব, ভারত সরকারও সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এবং আমাদের নতুন সরকার এসে রাজ্যে করবে। তো সেই জন্য এটা করা হয়েছে। এই মুহূর্তে নাট্য দলগুলোর অবস্থা কিন্তু খুব করুণ, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাদের ব্যথা বা তাদের যন্ত্রণা বোঝার মতো মানুষজনও খুব কম। কারণ নাটক মানে থিয়েটারের একটা নির্দিষ্ট কিছু দর্শক আছেন। তুমি যদি ময়ূক ধরো, একদিন তুমি গিরিশ মঞ্চে গেলে, একদিন একাডেমিতে গেলে, একদিন নদীতে গেলে, এরকম যে কটা জায়গায় আমাদের থিয়েটার হয়, সেখানে যদি মাসে অন্তত 4টে থিয়েটার দেখতে যাও, তাহলে দেখবে 60% দর্শক কিন্তু এক। অতএব আমরা যারা এই থিয়েটার দেখি, আমাদের সংখ্যাটা কিন্তু কম, সেই জন্য আমাদের কথাটা সব জায়গায় পৌঁছয় না। আজকে একাডেমি মতো একটা জায়গা, যেখানে প্রত্যেকেরই একটা থিয়েটার দলের ইচ্ছা থাকে আমি একাডেমিতে একটা শো করব। আজকে একাডেমির ভেতরে যাও, কি অবস্থা একাডেমির, আজকে কোনো মেনটেনেন্স নেই। কেন নেই? এটা কি শুধুই সরকারি সহযোগিতা বা তার সেখানে যারা দায়িত্বে আছেন? আমি শুনেছি ব্রাত্য বসুর নাট্য দল থেকে শুরু করে বিভিন্ন নাট্য দলে তো মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন। আমিও তাকে অনুরোধ করেছিলাম এবং দলকেও আমি বলেছি, হ্যাঁ দেন, 50,000 টাকা করে দেন। কেন্দ্রের অনুদান আমরা যেরকম এর পশ্চিমবঙ্গে একটু বাধা সৃষ্টি হয়েছিল মাঝখানে কিছু কমিউনিকেশন গ্যাপে, সেটাও দূর করা হবে এবং একই সঙ্গে ওই 50,000-এর জায়গায় আমরা প্রত্যেক নাট্য দলকে 1 লক্ষ টাকা করে দেব। এবং বিভিন্ন জায়গায় নাট্যচর্চা কেন্দ্র, মফস্বলে অনেক প্রতিভাবান গোষ্ঠী আছে যারা এতে থিয়েটার করেন, জেলায় থিয়েটার করেন, তাদের মানুষ
জানে না। যাদের থিয়েটার দেখা অভ্যাস এদিক ওদিক দেখে ঘুরেছেন তারা থিয়েটার দেখেন। এই যেমন আমি বলি, আমার একদম বিরোধী অবস্থান, এখন তো লড়াই চলছে। পার্থভৌমিক জেলায় থিয়েটার করতো। পার্থভৌমিক অত্যন্ত ভালো অভিনেতা, তার অভিনয় প্রতিভাটা এক্সপ্লোর হয়নি। ও কীরকম একটা রাজনীতিতে ঢুকে একটা গোলমেলে ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়লো বলে অন্যেরা মনে করে, আমি মনে করি না। আমি একজন রাজনৈতিক কর্মীকে কী করে বলতে চাই। যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো থাকবেন। আর আমাদের এখানে অনেক প্রতিভাবান মানুষজন আছেন আমাদের নাট্যজগতে, তাদের যে সম্মানটা পাওয়া উচিত বা তাদের যে উচ্চতায় আসা উচিত ছিল সারা ভারতবর্ষের আঙ্গিকে, সেটা কিন্তু হয়নি। স্বাতীলেখা সেনগুপ্তর মতো প্রতিভা নিয়ে আমার মনে হয় ভারতবর্ষে খুব কম কেউ জন্মেছেন। আমাদের গৌতম হালদার থেকে শুরু করে দেবশঙ্কর হালদার, এদের আমাদের সেজুতি মুখার্জি, এদের যে প্রতিভা, বিন্দিয়া ঘোষ আমার খুব ভালো লাগার একজন অভিনেত্রী, এদের যে ক্ষমতা, বা আমাদের মানে অসতিপর হয়ে গেছেন কিন্তু তাও মস্তিষ্ক এবং কলম সক্রিয় চন্দন সেন, তারা যে লিখছেন, এদের যা পাওয়ার দরকার ছিল বা এদের যে মর্যাদা, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দিতে পারিনি। এটা বাঙালি হিসেবে বা একজন থিয়েটারের দর্শক হিসেবে এটা আমাকে সবসময় ব্যথিত করে। আচ্ছা শ্রমিক দা, আমি বলেছিলাম এবং আমরা আমাদের আলোচনার থিয়েটার নাটক নিয়ে যখন কথা বলছেন, আমি তার ঠিক অন্যদিকে আরেকটা ভয়ঙ্কর জিনিস আমি দেখতে পাচ্ছি। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন, গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া, আমি ধরে নিচ্ছি এটা গরু পাচারের কথা বলছেন, এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা। তা আমাদের বাংলায় কি ধর্মাচরণের স্বাধীনতা নেই? আমাদের তো আইন আছে, আমাদের আইপিসি, বিএনএসএস সব আছে। এটা আপনারা কি বোঝাতে চাইছেন? না, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনেক সীমান্তবর্তী জেলায় বলে দেওয়া হচ্ছে প্রদীপ জ্বালতে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বহু জেলায় বেশ কিছু পকেটে বলে দেওয়া হচ্ছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা, হরিবোল দিতে পারবা না। বাংলাদেশের পরিস্থিতিটা আছে, এই শব্দগুলোর সঙ্গে বাংলাদেশের হিন্দুরা পরিচিত ছিল, কিন্তু এ রাজ্যে এটা হতো না, কিন্তু এখন হচ্ছে। দেখুন, দল হিসেবে আমরা মনে করি যে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জন একই দিন, একই সময়ে, একই রাস্তা দিয়ে সমান্তরালভাবে চলুক। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। শুধু কবিতা আবৃত্তি করলেই তো চলবে না, সেটাকে বাস্তবায়িত করতে হবে। সেই পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে নেই। আর আমাদের তো কোনো হিডেন এজেন্ডা নেই। অভিন্ন দেওয়ানি বিধির কথা তো আমরা আমাদের দলের সৃষ্টি লগ্ন থেকে বলে আসছি, আজও সেটা বলছি। আমরা এই কথাগুলো বলেই কিন্তু 2 থেকে 303-এ পৌঁছেছিলাম। এই কথা বলতে বলতেই আমরা সম্পূর্ণ রাজনীতিতে ব্রাত্য অবস্থা থেকে আমরা আজকে ভারতবর্ষে 20টার বেশি জায়গায় আমাদের সরকার চলছে। তৃতীয়বারের জন্য একটা দল ক্ষমতায় এসেছে যারা কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয়নি, মতাদর্শের সঙ্গে কোনো সমঝোতা করেনি, কারোর কাছে আত্মসমর্পণ করেনি, আত্মবিক্রয় করেনি। আমাদের কর্মসূচি নিয়ে, আমাদের অভিন্ন বিধি নিয়ে আমরা ওই অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে গিয়েছিলাম। সুযোগ পেলে আমরা সেটা বাস্তবায়িত করবই। আরেকটা জিনিস যেটা চিন্তা ভাবনা করবার আছে আজকের প্রজন্মে, শ্রী চৈতন্যদেবের নামে করিডোরের কথা আমি দেখতে পাচ্ছি। এটার ব্যাপারটা একটু যদি বলেন, মানে শ্রী চৈতন্যদেবের নামে করিডোরটা কি, বা এই গোটা এলাকার সংরক্ষণটা কি? শ্রী চৈতন্যদেবের ও অবস্থান তো মানুষের দেহ মনে, অন্তরের অন্তঃস্থলে। শ্রী চৈতন্যদেব শুধু আধ্যাত্মবাদের কথা বলেননি, শ্রী চৈতন্যদেব বহুত্ববাদের কথা বলেছেন, এবং বহুত্ববাদকে যারা ধ্বংস করবার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি সংঘবদ্ধ করেছিলেন মানুষকে, এবং তারা হাতে লাঠিও নিয়েছিল। শ্রী চৈতন্যদেব হওয়ার পরে 1.5 বছরের বেশি সময় পশ্চিমবঙ্গে থাকতে পারেননি অত্যাচারের কারণে। তাকে উড়িষ্যার এক রাজার আশ্রয়ে থাকতে হয়েছিল। এগুলো ইতিহাস। তো সেই শ্রী চৈতন্যদেবের নামে যদি পশ্চিমবঙ্গে কোনো কিছু আমরা প্রতিষ্ঠা করতে পারি, তো স্বাভাবিকভাবেই এটা ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, তার আধ্যাত্মিক বহমানতাকে মর্যাদা দেওয়া, এর বাইরে কিছু নয়। আমার শেষ প্রশ্ন, আপনি বহুত্ববাদের কথা বললেন, আপনি মানবতার কথা বললেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্য জবাব চায় বাংলা, আপনি আগেও ক্ল্যারিফাই করেছেন, আমি তাও আরেকবার জানতে চাইছি, চিকেন আলা কিফ খেতে ইচ্ছা করলো,
বিজেপি এলে কি বন্ধ করে দেবে? ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করলো, ইলিশ মাছ খেতে ইচ্ছা করলো, মাছ মাংস, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পোয়াতি মেয়েদের ডিম খাওয়াও বন্ধ করে দেবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে বলেছেন, তার আগেও উনি বলেছেন, দীর্ঘ পথ চলে উনি ক্লান্ত, পরিশ্রান্ত। আমি শুধু একটা কথাই বলতে চাই যে ওই মে মাসের দ্বিতীয় সপ্তাহে, কারণ 4 তারিখে রেজাল্ট বেরোবে, এক উন্মাদনা থাকবে, উত্তেজনা থাকবে, দ্বিতীয় সপ্তাহে প্রত্যেক বিজেপি অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমরা মাছের ঝোল ভাত খাওয়াবো। বেশ, খুব বড় ঘোষণা করে দিলেন। কি মাছ সেটা নিয়ে আর আলাদা করে কৌতূহল থাকলো না, দেখা যাবে কি মাছ খাওয়ান। কিন্তু অসংখ্য ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য। আজকে অবভিয়াসলি মনটা খুব ফুরফুরে শ্রমিকদার, কারণ এই যে ম্যানিফেস্টো অমিত শাহ ঘোষণা করে গেলেন, সেই ম্যানিফেস্টো নিয়েই যদি ভোটের ময়দানে তাপস রায়, শ্রমিক ভট্টাচার্য বা দেবাশিস চৌধুরীরা যান, অনেক কিছু বদলে যেতে পারে। আমি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিতে চাই, যেখানে খুব নির্দিষ্টভাবে রাজ্যের সব চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের কথা অমিত শাহ বলেছেন, এবং সব মণ্ডলে অর্থাৎ সমস্ত ব্লকে ব্লকে মহিলা থানা থাকবে। রাজ্যের সব চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ, সমস্ত মণ্ডল অর্থাৎ সমস্ত অঞ্চলে মহিলা থানা থাকবে, প্রতি পুলিশ জেলায় মহিলা ডেস্ক থাকবে, দিন রাত কাজ হবে, সারা রাত কাজ হবে। এবং অমিত শাহ কটাক্ষ করে এটাও বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রীকে কখনো এমন কথা বলতে হবে না যে মহিলারা কেন রাতে বাইরে বেরিয়েছেন। কি বলেছেন অমিত শাহ, একবার শুনবো। महिलाओं के लिए हमने जो आर्थिक आत्मनिर्भरता सुनिश्चित करने के लिए 3,000 रुपये की घोषणा की है। इसके साथ साथ पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মধ্যরাতে মহিলাদের বেরোনোরই বা কী দরকার, নাইট ডিউটি করার কি দরকার, এগুলো নিয়ে জগৎ বিখ্যাত কিছু উক্তি করেছিলেন। সেই দিন এখন আর ফিরবে না। এখন সারা রাত মেয়েরা কাজ করবে, মেয়েদের কিছু প্রবলেম হলে মেয়েরা তাদের বাঁচানোর জন্য আসবে লাল বাতির গাড়িতে, সঙ্গে থাকবে আর্মড পুলিশ, এবং নিজেরাও 33% রিজার্ভেশন নিয়ে মহিলা পুলিশ কনস্টেবল থেকে ডেপুটি কমিশনার অবধি পোস্টে সারা রাত কাজ করতে পারবে বিজেপি সরকারে এলে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনবো, এবং তারপর তাপস রায়ের কাছে যাব। নারী সুরক্ষা, যেটা রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। কেন করেছি সেটা আমাদের ব্যাপার, আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। We don't have any problem. All the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. আমাদের সাথে এই মুহূর্তে তাপস রায় রয়েছেন। তাপসবাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। আপনি এই যে এই সংকল্পপত্র, সেই সংকল্পপত্র তৈরির ক্ষেত্রে অন্যতম
ভূমিকা গ্রহণ করেছিলেন। এবং তাপসদা বলতে দ্বিধা নেই যে এই সংকল্প আমরা সাধারণত ভারতবর্ষের ক্ষেত্রে বলি উই আর ডিরেক্টেড বাই আ কনস্টিটিউশন। আপনাদের সরকার যদি আসে, যদিও অমিত শাহ বলছেন যদির কোনো ব্যাপার নেই, কিন্তু যদি পরন্তু নেই, আসছে, ধরে নিলাম যে আসছে, এই সংকল্প পত্রে যা আছে তার 50% যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে বাংলা একটা অন্য ডিরেকশনে যাবে। আপনারা বানালেন কি করে, মানে বিহাইন্ড দ্য সিনসটা কি, এই পেছনের গল্পটা একটু বলুন না। এটা বানাতে কত দিন লেগেছে, কত মানুষ ইনভলভ ছিল? না, এটা বললাম আজ না, না, বহু মানুষ ইনভলভ ছিলেন, এটা আমার কোনো একার কৃতিত্ব নয়, এই কৃতিত্ব দলের। এবং এই কমিটিতে আমি ছাড়াও আরও 10 জন ছিলেন, সেই 11 জনের, এবং তার মধ্যে অনেক অনেক বড় মাপের প্রথিত যশা শিক্ষিত মানুষ ছিলেন, মানে দল যে কমিটি গঠন করে দিয়েছিল, তো সেই কমিটি একটা ভূমিকা ছিল, আমিও তাতে ছিলাম মাত্র। এই ছাড়া 7ই ফেব্রুয়ারি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসাবে এই যে আমাদের অভিযান শুরু করেছিলেন, পরামর্শ নেওয়ার অভিযান, 1043টা বাক্স সারা পশ্চিম বাংলায় পাঠানো হয়েছে। সেইখানে সমস্ত জাত পাত ধর্ম বর্ণ পেশা, গরিব গুরব ধনী, শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক, মায়েরা বোনেরা, গরিব গুরব, এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজি বিক্রেতা, মুদির দোকান, স্টেশনারি দোকান, ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী, সকলের কাছ থেকে, এবং সাংবাদিক, অবশ্যই সাংবাদিক, তাদের সকলের কাছ থেকেই মতামত নিয়েছি। আমরা গিয়েছিলাম 1 কোটিরও বেশি মানুষের কাছে, স্পর্শ করেছিলাম, এবং সেখান থেকে আমরা বিভিন্নভাবে পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম? একটা ওয়েবসাইট দিয়ে, কিভাবে পেয়েছিলাম হোয়াটসঅ্যাপ দিয়ে, কিভাবে পেয়েছিলাম ইমেল দিয়ে, কিভাবে পেয়েছিলাম 10,000 যারা ওপিনিয়ন মেকার বেঙ্গলে, সেই 10,000 মানুষের কাছে দলের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে তারা জানিয়েছিলেন, নানানভাবে জানিয়েছিলেন যে তারা পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি, এই জিনিস কিন্তু হকেনি, এই জিনিস কখনো ঘটেনি। মানে এইটা কিন্তু এই সংকল্পপত্র বলা যেতে পারে দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে 11 তৃণমূলের যে ম্যানিফেস্টো দেখুন, 16-র দেখুন, 21-এর দেখুন, 26-এর দেখুন, ওই ম্যানিফেস্টোই হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই। 4টে মানুষ যখন, এই 4টে ম্যানিফেস্টোকে আমি মানুষকে বলবো করো জোরে, আপনারা 4টে ম্যানিফেস্টো জোগাড় করুন এবং করে দেখুন, আর আমাদের ম্যানিফেস্টোটা পড়ুন এবং দেখুন। এই ম্যানিফেস্টোটা, এই পিডিএফ ফাইলটা এখন দেখে মানুষ ডোমেনেও অলরেডি চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। আরেকটা তাপসদা, আরেকটা বড় জিনিস, সেটা নিয়েও আপনার প্রতিক্রিয়া চাই। আমি সেই ব্রেকিং নিউজটা আগে নেব। উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গে হেলথের ভয়ঙ্কর অবস্থা, আমরা সবাই জানি। একটা নিউরো মেডিসিনের ডাক্তার পেতে মাথা খারাপ হয়ে যায়, একজন সার্জেন নেই। কোচবিহারে কি অবস্থা, কোচবিহার থেকে পেশেন্টকে কলকাতা নিয়ে আসতে হচ্ছে। কোচবিহারে একটা প্রপার ভালো সরকারি হাসপাতাল নেই। মেখলিগঞ্জে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, ওষুধ নেই। সেখানে বিজেপি এইমস ঘোষণা করে দিল, সরকারে আসলে উত্তরবঙ্গে এইমস হবে, উত্তরবঙ্গে আইআইটি হবে, আইআইএম হবে। তিনটা বড় ঘটনা উত্তরবঙ্গের জন্য। এবং তার পাশাপাশি ক্যান্সার হাসপাতাল, বিজেপি এলে ঘুচবে উত্তরবঙ্গের দুর্দশা। উত্তরবঙ্গে এইমস, আইআইটি এবং আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং অল ইন্ডিয়া মেডিকেল, 3টে বড় প্রতিষ্ঠানের ঘোষণা। এবং তার পাশাপাশি যেটা ভীষণ দরকার, কেন্দ্রের ক্যান্সার হাসপাতাল হবে উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, মালদা থেকে কত মানুষকে ট্রেনে করে, প্লেনে করে হয় মুম্বাইয়ে টাটার হাসপাতালে চলে যেতে হয়, নয়তো কলকাতার টাটা বা বেসরকারি হাসপাতালে চলে আসতে হয়, চেন্নাইতে টাটার বা অন্যান্য ক্যান্সার হসপিটালে চলে যেতে হয়। তাপসদা, এটা কিন্তু আবারও বলছি, আমি জানি না এটা রাজনীতিবিদ হিসেবে আপনারা করবেন কিনা, কিন্তু যদি এটার বাস্তবায়ন হয় তাপসদা, উত্তরবঙ্গের মানুষ 50 কেন 100 বছরে আপনাদের ভুলবে না।
করবো কিনা তুমি একথা বলছো কেন? যদির কোনো ব্যাপার নেই ময়ূক, করবো কেন বলছো কেন? ভারতবর্ষে কারণ আমরা রাজনীতি- বলেছি চারটার আমরা কারণ রাজনীতিবিদরা শাসনে ভুলে রয়েছি। যায় অনেক কথা। এবং যে 20টার বেশি রাজ্যে আমরা রয়েছি, সেখানে আমরা যা যা বলেছি আমরা সেটা করেছি কিনা, সেগুলো তো আমরা তো সেগুলো করেছি। এইগুলো যে আমরা দিয়েছিলাম, সেটা আমাদের যেগুলো সংকল্পেতে এসেছে, সেটার কারণটাই হলো যে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল এইমস, আইআইটি, আইআইএম, ক্যান্সার হসপিটাল, আরও যতগুলো জিনিস দেখা আছে। মানে এগুলো আমি বলছি এর পূর্বে কখনো কোনো রাজনৈতিক দল, বর্তমান শাসক দল এরা ভাবেইনি। এরা ভেবেছে নিজেদের জন্যে, এরা ভেবেছে নিজেদের কিছু মুসলিমীয় মানুষের জন্যে, এরা ভেবেছে কিছু দক্ষিণ কলকাতার মানুষের জন্য, কিছু পরিবারের মানুষের জন্য, এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় ওই তথাকথিত যে কিছু তৃণমূলী রয়েছে, সকলে নয়, কিছু এমএলএ, কিছু এমপি, কিছু মন্ত্রী, আর কিছু তাদের বসংবদ, তাদের কল্যাণটা এরা মাথা লাগিয়েছে, কল্যাণ করেছে। গরিব গুরব মানুষের জন্য সার্বিক পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে কোনো মাথাই ঘামায়নি এই সরকার 15 বছরে। আমি স্বাস্থ্যের কথা, তুমি উত্তরবঙ্গ বলছো, আমি বেশ কয়েকটা মেডিকেল কলেজের চেয়ারম্যান ছিলাম, বলে বলে হদ্দ হয়ে গেছি। মেডিকেল কলেজ থেকে কি শিখে বেরোচ্ছে, যেখানে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন সাবজেক্টের প্রফেসর নেই, পড়ানোর লোক নেই। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেখানে চিকিৎসা হবে এবং যেখানে ছেলেরা মেয়েরা ডাক্তারি শিখবে, সেখানে সমস্ত শিক্ষক নেই। ঠিক, তাহলে কি হচ্ছে, তাহলে কি বেরোবে? ঠিক, কি বেরোবে? এই যে অভয়ের মৃত্যুর কারণটা কি? অভয়ের মৃত্যুর কারণটা, অভয়কে যে মেরে দেওয়া হলো, বলাৎকার হলো, সে বুঝে ফেলেছিল, দেখেছিল কি স্বাস্থ্য শিক্ষা, কি স্বাস্থ্য চিকিৎসা। এবং এগুলো যদি বদল হয়, আবারও বলছি, অনেক তাপসদা আমরা কিন্তু নজর রাখবো, রিপাবলিক বাংলা নজর রাখবে। এই যে হাতে চলে এলো সংকল্পপত্র, যদি 5ই মে সরকার পরিবর্তন হয়, যদি 5ই মে নতুন বিজেপির সরকার আসে, আমি ময়ূক রঞ্জন ঘোষ পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে প্রশ্ন করব, গান গাইব, ক্যা হুয়া তেরা ওয়াদা ও কসম ও ইরাদা। শ্রমিক ভট্টাচার্য হোক বা তাপস রায় হোক, এই সংকল্পপত্র আমরা কিন্তু গুছিয়ে রেখে দিলাম, পয়েন্ট বাই পয়েন্ট 5 বছরে প্রশ্ন করব। আমি দেবাশিস দার কাছে যাব। দেবাশিস দা, এই সংকল্পপত্র যেটা এসেছে, সেই সংকল্পপত্র নিয়ে তো বিজেপি নেতারা বলছেন, কিন্তু একটা জিনিস বাংলার মানুষকে খুব শার্প একটা বার্তা দিয়ে দেওয়া হলো, খুব স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হলো, যে কোনো ধরনের এলিমেন্ট, হুমায়ুন কবিরের মতন, তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো ব্যালেন্সিং, কোনো ধরনের কোনো গটা কিচ্ছু বিজেপি করবে না। হুমায়ুন কবির নিয়ে বিজেপি অবস্থান স্পষ্ট করলো। একবার সেই ব্রেকিং নিউজটা দেখে নেব। হুমায়ুন কবির নিয়ে আজকে অমিত শাহকে প্রশ্ন করেন সাংবাদিক, এবং স্পষ্ট ভাষায় বিজেপি নিজের অবস্থান স্পষ্ট করে। হুমায়ুন কবিরকে নিয়ে অবস্থান স্পষ্ট করলো বিজেপি। বিতর্কিত ভিডিও ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো বিজেপি। বিজেপি নাকি হুমায়ুন কবিরকে 1000 কোটি টাকা দিয়ে দল বানাতে বা ওই বিতর্কিত ধাঁচা বানাতে সাহায্য করছে। হুমায়ুনের সঙ্গে চেয়ে বিরোধী আসনে 20 বছর থাকা অনেক ভালো। অমিত শাহ কি বলেছেন একবার শুনে দেবাশিস দার কাছে যাব। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। দেবাশিস দা, খুব ক্লিয়ার মেসেজ। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি আনতে পারে বা কনভার্সনের বিরুদ্ধে আইন আনতে পারে বিজেপি সরকার এলে, এবং এই হুমায়ুন কবিররা, তাদেরকে সাহায্য, তাদেরকে প্রয়োজন হবে না সরকারে আসতে, প্রয়োজনে 20 বছর বিরোধী আসনে বিজেপি বসবে। ক্লিয়ার মেসেজ, কি বলবেন?
না একদমই ঠিক। এখানে এই যে এই সংকল্পপত্রের মধ্যে আমি এটা যেটা ইউসিসির বিষয়টা প্রথমে জিজ্ঞেস করলেন তাই বলি, ইউসিসিটা শ্রমিকরা যেরকম বললেন একদম ঠিক। এটা দীর্ঘদিনের, এটা বিজেপির প্রথম থেকে 1980 মানে একদম জন্মলগ্ন থেকে ইউসিসি আমাদের এই বিষয় নিয়ে কাজ হবে, কাজ চলবে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কেন বিশেষ করে প্রযোজ্য? বিকজ অফ দ্য ডেমোগ্রাফিক চেঞ্জ। আমরা সবাই জানি সীমাবর্তী অঞ্চল থেকে শুরু করে কিছু কিছু পকেট আছে যেখানে ডেমোগ্রাফি এইভাবে চেঞ্জ হয়েছে আনন্যাচুরালি, অ্যাবনর্মালি, যে যেখানে হিন্দুদের থাকাটা একটা বিপন্ন পরিস্থিতি। সেটা আমরা বেলডাঙ্গায় দেখেছি, শমশেরগঞ্জে দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি। তো সেই জন্য ইউসিসির একটা বিশেষ প্রাসঙ্গিকতা আছে এখানে, বিকজ অফ ডেমোগ্রাফিক চেঞ্জ। কিন্তু এই সংকল্পপত্রের বিষয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেই সরকার তার জন্মলগ্নই হচ্ছে টাটাকে তাড়িয়ে দেওয়া দিয়ে, এই যে প্রথম জন্মসূত্র থেকেই একটা কালিমালিপ্ত সরকার, এই সরকার আজকের দিন অবধিও ক্যাপিটাল ফ্রেন্ডলি হতে পারেনি। ওই তকমাটা এখনও সরেনি। সিঙ্গুরের সিঙ্গুর ল্যান্ড আইন যে কী করেছে সেটা হাতি না ঘোড়া নাকি কেউ জানে না, মাথায় দেয় না, ওটা কোন কাজে লাগে কেউ জানে না। সিঙ্গুর ল্যান্ড আইন, ল্যান্ড ব্যাংক, ল্যান্ড অ্যাকুইজিশন, জমির জট যে এত বিকট জট তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং ক্যাপিটাল আনফ্রেন্ডলি এই সরকার বিগত তিনটে টার্ম টোটালি ক্যাপিটাল আনফ্রেন্ডলি। এটা যে কোনো যারা মানে শিল্প নিয়ে যারা কাজ করেন তাদের যে অমিত মিত্রকে জিজ্ঞেস করলে অমিত মিত্র এটাই বলবে, সে যত বলেছে অ্যাডভাইজার হোক না কেন। টাটাকে সরানো দিয়ে যেই সরকার শুরু হয়, আজ অবধিও কোনো ইন্ডাস্ট্রি এখানে লাগাটা একটা বিরাট বড় প্রশ্ন ছিল। সেটা কি বিজেপি আনতে পারবে? একদমই সেটাই সংকল্প, এটাই সংকল্প। অন্যান্য জায়গায় আনতে পারবে? একদমই ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে, বাংলার ব্র্যান্ডটাকে তো নষ্ট করে দিয়েছে। এটাই সংকল্প। কেননা এই যে জমি জটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এর সঙ্গে এগ্রিকালচার যুক্ত হয়। অপারেশন বর্গার পর থেকে সিপিএম এর লোকেরা যেইভাবে ওয়েস্ট বেঙ্গলকে মানে নরকে ঢুকিয়েছে, অপারেশন বর্গা করেছে, ল্যান্ড সিলিং অ্যাক্টটাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করেছে যে কৃষিকে ধ্বংস করে দিয়েছে ওখানে। অপারেশন বর্গা করে কৃষি ধ্বংস করেছে, ট্রেড ইউনিয়ন করে ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করেছে, কোনো একটা জায়গায় রাখেনি যেখানে বাঙালি মাথা উঁচু করে বাঁচতে পারে। সেই জন্য চ্যালেঞ্জটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন, জমি জটগুলোকে কাটানো। বিজেপিও ভাববে, কারণ আমাদের বাংলায় অনেকে জবাব চাই বাংলার দর্শক রয়েছেন, অনেক বিদগ্ধ মানুষ রয়েছেন, তারাও কিন্তু আমাকে বারবার বলেন ময়ূক এটা বিজেপি নেতাদের জিজ্ঞেস করবে যে আমরা আমাদের জমি নীতি কেন স্পষ্ট করছি না। এবং এখানে জমি নীতি নিয়ে অনেক কথা থাকলেও এখনো আমরা জানি না আমরা কবে একটা প্রপার ল্যান্ড ব্যাংক পাবো। ইলন মাস্ক টেলিফোন করে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেন যে আমার এত একর জমি চাই এই জায়গাতে বা আমার এই পারপাসে, তাহলে সঙ্গে সঙ্গে যেন সেই জমিটা প্রস্তুত থাকে, ইলেকট্রিসিটি লাইন সমেত, রাস্তা সমেত, সব কিছু সমেত। কবে হবে নজর থাকবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH